ওয়েলকাম টু ফিল্লা ম্যাথে সবাইকে স্বাগতম জানাই। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা দেখলাম প্রচুর পরিমাণে কমেন্ট করছো, স্যার ক্লাস কবে থেকে শুরু হবে, ক্লাস কবে থেকে শুরু হবে। তোমাদের ক্লাস তো অলরেডি শুরু হয়ে গেছে, তোমরা সেটা তো দেখতে পাচ্ছ। প্রথম আমি ইন্ট্রোডাকশন দিয়েছি, তারপর সিলেবাস আলোচনা করেছি। আজকে আমি তোমাদের জন্য প্রথম ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে আজকে আমি তোমাদের পড়াবো ইউনিট 1 থেকে ইউনিট 1-এর ভেক্টর অ্যানালাইসিস, অর্থাৎ ভেক্টরের যে জিনিসগুলো আছে সেই জিনিসটাই কিন্তু আজকে আমি তোমাদের পড়াবো। প্রথম নম্বর চ্যাপ্টার। তোমরা দেখলাম অনেকেই কমেন্ট করেছিলে, স্যার আমাদের সমতল চ্যাপ্টারটা কি 4th সেমিস্টারে আছে? সমতল চ্যাপ্টারটা কিন্তু 4th সেমিস্টারে এবছর আমাদের রাখা হয়নি, গত বছরে ছিল, এবছরে কিন্তু রাখা হয়নি। তাহলে আমাদের ইউনিট 1-এ শুধুমাত্র ভেক্টর আর 3D থেকে সরলরেখা, এই দুটো জিনিস পড়তে হবে। ভেক্টরে রয়েছে 5 মার্ক আর 3D সরলরেখায় রয়েছে 10 মার্ক। তাহলে আমরা আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ভেক্টরের প্রথম চ্যাপ্টারটা। তাহলে তোমরা খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও। আমি যা যা বলবো প্রত্যেকটা জিনিস নোট করবে, লিখবে এবং দুটো খাতা রাখবে। একটা খাতায় তোমরা কি করবে, আমি যা যা বলছি প্রত্যেকটা জিনিস লিখবে। আরেকটা খাতায় কি করবে, আমি যে এক্সামগুলো দেবো সেই এক্সামগুলো কিন্তু ওই খাতায় লিখবে। বছর শেষ হতে হতে, অর্থাৎ এই সেমিস্টার শেষ হতে হতে ওটাই কিন্তু তোমার জন্য সাজেশন বুক হয়ে যাবে। তাহলে চলো বেশি কথা না বলে আমরা শুরু করবো আজকে আমাদের পড়াশোনা। প্রথমেই আমি বলি, আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করেছি, ছোটোবেলায় দেখবে ক্লাস 7-এ আমাদের স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য নির্ণয় ছিল। স্কেলার রাশি কী জিনিস, ভেক্টর রাশি কী জিনিস, সেগুলো কিন্তু আমাদের জিজ্ঞাসা করা হয়েছিল। মনে করে দেখো, একটু যদি ব্রেনের উপর ফোকাস দেওয়া হয় তাহলে তোমরা জানতে পারবে। তখন তোমরা শিখেছিলে যে রাশির শুধুমাত্র মান আছে তাকে বলা হয় স্কেলার রাশি, আর যে রাশির মান অভিমুখ 2 আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। তাহলে ওই যে আমরা স্কেলার রাশিটা পড়ে এসেছি এতদিন ছোটোবেলা থেকে, আমি যদি বলি তোমাকে তুমি 5 লেখো, তুমি সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা সংখ্যা লিখবে। এই 5 কিন্তু একটা ধ্রুবক সংখ্যা, এটা একটা স্কেলার রাশি, অর্থাৎ যত ধ্রুবক তুমি পড়েছো সব হলো স্কেলার রাশি। তাহলে ভেক্টর রাশি কী জিনিস, যদি এই 5টাকে কোনো ভেক্টরে কনভার্ট করা যায়, অর্থাৎ যার মান এবং অভিমুখ 2 আছে তাকে বলা হবে ভেক্টর রাশি। উদাহরণ দিই, আমি ধরো এ নামে একটা জিনিস লিখেছি। এই এ হলো ওর মান, মান থাকলে সেটা স্কেলার রাশি। যদি তার মাথায় আমি একটা দিক দিয়ে দিই, অর্থাৎ এ এই দিকে রয়েছে, তখন সেটা হয়ে গেল ভেক্টর রাশি। কেমন, ধরো এই জায়গা থেকে এই পর্যন্ত আমি একটা রেখাংশ নিলাম, তখন এটা কিন্তু একটা আমার কি হয়ে গেল স্কেলার রাশি, একটা নির্দিষ্ট পরিমাপ করছে। কিন্তু যদি আমি এটা এই দিকে তীর চিহ্ন দিয়ে দিই, অর্থাৎ এই দিক থেকে এই দিকে তোমাকে মাপতে হবে, তখন সেটা হয়ে গেল ভেক্টর রাশি। তাহলে প্রথম নোট তোমরা যেটা করবে, একটা ভেক্টর রাশি লিখতে গেলে তার মাথায় আমাদের তীর চিহ্ন দিয়ে লিখতে হবে। কী দিয়ে লিখতে হবে? তীর চিহ্ন দিয়ে লিখতে হবে। ভেক্টর রাশির মাথায় সর্বদা তীর চিহ্ন দিয়ে লেখা হয়। সাধারণত প্রত্যেকটা ভেক্টর আমরা কিন্তু ছোটো হাতের অক্ষর দিয়ে লিখবো, এটা যেন মনে থাকে। আমি যখন তোমাদের বলবো বি ভেক্টর, তোমরা সঙ্গে সঙ্গে এইভাবে লিখবে। আমি যদি বলি ডি ভেক্টর, তাহলে মাথায় এইভাবে তীর চিহ্ন দিয়ে লিখবে। যখন কোনো ভেক্টর বলবো ছোটো হাতের অক্ষর দিয়ে তার মাথায় তীর চিহ্ন দেবে। ক্লিয়ার কথাটা? তাহলে আমরা পরপর প্রত্যেকটা জিনিস এবার বুঝে নিই। তাহলে প্রথম নোট করবে কি, একটা ভেক্টর রাশির মাথায় তীর চিহ্ন দিয়ে কিন্তু লেখা হয়। আচ্ছা ভাবো, আমি তোমাদের যদি বলি 10 কি, 10 কিন্তু একটা সংখ্যা, এটা কিন্তু একটা স্কেলার রাশি। কিন্তু আমি যদি বলি 10-এর সাইডে 1 গুণ করে দিলাম 1 মিটার, তাহলে সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল 10 মিটার। ওটা কিন্তু তখন হয়ে গেল আমাদের ভেক্টর রাশি। 10 মিটার একটা নির্দিষ্ট দিকে পরিমাপ করা হবে। তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশির মধ্যে সূক্ষ্ম ডিফারেন্সটা তোমরা বুঝতে পারছো, যে স্কেলার রাশি মানে শুধুমাত্র একটা সংখ্যা, ভেক্টর রাশি মানে তার একটা দিক তৈরি হয়ে যাবে। মনে করে দেখো, ক্লাস 7-এ তোমরা পড়েছিলে যে ভেক্টর রাশির গুণ ভাগ এগুলো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে। সেই নিয়মটা কি তোমরা কিন্তু তখন পড়োনি। পড়েছিলে কি, বীজগাণিতিক নিয়মে কিন্তু ভেক্টরের গুণ করা যায় না, বীজগাণিতিক নিয়মে কিন্তু ভেক্টরের যোগ করা যায় না। তাহলে সেই নিয়মটা কি, সেই নিয়ম সম্পর্কেই আমাদের পড়তে হবে, টোটাল ভেক্টর সম্পর্কে আমাদের পড়তে হবে। বোঝা গেছে নিশ্চয়ই? তাহলে চলো আমরা শুরু করব। প্রত্যেকটা জিনিস আমি যেমন করে বলবো তোমরা কিন্তু তেমন করেই লিখবে, যেমন করে বলবো। এক এক করে আমি বলবো, তোমরা নোট করবে এবং লিখবে কিন্তু আমি কি কি বলছি। মান বা পরম মান, পরম মান জিনিসটা কি একটু দেখে নেবে। মান, যদি কোনো একটা ভেক্টর আমি লিখি, তাকে যদি মডিউলাস আকারে আমি লিখি, সেটাই হলো তার মান বা পরম মান। এই কথাটা মনে রাখবে। এই মান বা পরম মান কী করে বের করতে হয় সেটা আমি একটু পরে বোঝাবো। তার কারণ একটা নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী যদি আমরা পড়াশোনা করি তাহলে পড়াশোনা কিন্তু কঠিন হবে না। আর তুমি যদি পরপর বইতে যেমন রয়েছে তেমন করেই পড়তে থাকো, দেখবে পড়াশোনাটা কঠিন হয়ে গেছে। যেমন অনেকেই বলো ভেক্টর চ্যাপ্টারটা ভীষণ কঠিন লাগে, তুমি আমাকে কিছুটা সময় দাও না, দেখো কঠিন তোমার কাছে লাগে কিনা। তাহলে মান জিনিসটা আমি শিখে নিয়েছি। এরপর আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে একক ভেক্টর। দেখো একক ভেক্টর জিনিসটা কি, একক ভেক্টর।
একক ভেক্টর জিনিসটা কি খুব সহজেই তোমরা বুঝতে পারবে। ধরো আমি লিখেছি 7 মিটার, এই 7 মিটারকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, 7 দিয়ে ভাগ করে দিলে কত পাই আমরা? 1 মিটার। এই 1 মিটারটা একটা একক ভেক্টর। তাহলে আমি বলতে পারি কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে ভাগ করা যায় তবেই সেটা একক ভেক্টর হবে। তাহলে সহজ ভাষায় কী হলো, একটা ভেক্টর লিখেছি, সেই ভেক্টরকে যদি তার আমরা মান দিয়ে ভাগ করে দিই তবে যে ভেক্টরটা পাবো সেটাই হলো তার একক ভেক্টর। একক ভেক্টরকে সাধারণত মাথায় এরকম টুপি ক্যাপের মতো দিয়ে লেখা হয়। তাহলে যে কোনো একক ভেক্টরের ডেফিনেশনকে একটু লিখে নেবে। কোনো ভেক্টরকে যদি তার মান দিয়ে আমরা ভাগ করি তবে যে ভেক্টরটা পাবো সেটাই হলো একক ভেক্টর। এই মান কি করে বের করতে হয় এখনও সেটা শেখাইনি, শেখাবো আমি। ওকে, তাহলে এরপরে আমি যেটা শিখবো সেটা হলো একটা বিন্দু ভেক্টরে কি করে লিখতে হয় বা কার্টেসিয়াতে কিভাবে লিখতে হয়। মনে করো আমাদের কোঅর্ডিনেট অ্যাক্সিস রয়েছে, এটা হলো আমাদের 3D কোঅর্ডিনেট অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হলো আমাদের ওয়াই অক্ষ, আর এটা হলো আমাদের জেড অক্ষ। এবার এই জায়গায় একটা বিন্দু রয়েছে, সেই বিন্দুটা হলো পি, যার স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড। এটা যেহেতু 3D জিনিস তোমাদের বোঝানো একটু 2D তে টাফ হবে। তোমরা ইমাজিন করো তোমরা বর্তমানে যে ঘরেটাই রয়েছো সেই ঘরের একটা কোণা আছে, কোণার মেঝের বরাবর একটা এক্স অক্ষ, মেঝের এই বরাবর একটা ওয়াই অক্ষ, আর মেঝের এই বরাবর সেটা হলো জেড অক্ষ। ঠিক সেরকমই মেঝের এই যে কোণা, ওই ঘরের যে কোণা আছে, কোণার এইটা হলো এক্স, ওটা হলো ওয়াই, আর উচ্চতাটা হলো জেড। ওকে, এই এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট একক ভেক্টর আছে, নির্দিষ্ট এটা হলো আই ক্যাপ। ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট একক ভেক্টর আছে, সেটা হলো জে ক্যাপ। আর জেড অক্ষ বরাবর একটা নির্দিষ্ট একক ভেক্টর আছে, সেটা হলো কে ক্যাপ। এক্স ওয়াই জেড বরাবর ওটা কিন্তু ফিক্সড, ওই ফিক্সড জিনিসটাই তোমাকে বলতে হবে, উল্টো পাল্টা বললে হবে না। আচ্ছা ভাবো তো, এবার একটু আমি বোঝার চেষ্টা করি। আমি যদি লিখতাম শুধুমাত্র 5 কিন্তু একটা সংখ্যা হতো। 5 কি হতো? সংখ্যা। 5-এর সঙ্গে আমি একটা একক ভেক্টর গুণ করলাম, একক ভেক্টর মানে 1 মিটারই গুণ করলাম। তাহলে খেয়াল করে দেখো তো, এই যে রাশিমালাটা আমি লিখেছি এর মানের কোনো পরিবর্তন হয়েছে কি? হয়নি। 5 অক্ষে 5ই রয়েছে, কিন্তু আগে ছিল 5, এখন সেটা হয়ে গেছে কি 5 মিটার। তাহলে আমি বলতে পারি কোনো স্কেলার রাশিকে যদি আমরা একটা একক ভেক্টর দ্বারা গুণ করি সঙ্গে সঙ্গে সেটা ভেক্টরে রূপান্তরিত হয়ে যাবে। কোনো স্কেলার রাশিকে যদি আমরা একটা একক ভেক্টর দ্বারা গুণ করি সঙ্গে সঙ্গে সেটা ভেক্টর রাশিতে রূপান্তরিত হবে, কিন্তু তার মানের কোনো পরিবর্তন ঘটবে না, তাই তো? তাহলে এই জায়গায় একটা বিন্দু রয়েছে, এই বিন্দুটা রয়েছে কত? এক্স ওয়াই জেড। তাহলে ওই বিন্দুটাকে যদি আমার ভেক্টরে রূপান্তরিত করতে হয় তাহলে ওর সঙ্গে একক ভেক্টর আমার গুণ করতে হবে। সেই একক ভেক্টর কি? এক্স অক্ষ বরাবর কত রয়েছে? আই, ওয়াই অক্ষ বরাবর জে, আর জেড অক্ষ বরাবর কে রয়েছে। তাহলে আমি বলতে পারি ওই বিন্দুটার ভেক্টর স্থানাঙ্ক যদি আমরা আর ভেক্টর ধরে নিই, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এক্স, তার সঙ্গে একটা আই ক্যাপ দেবো, ওয়াই তার সঙ্গে একটা জে ক্যাপ দেবো, আর জেড তার সঙ্গে একটা কে ক্যাপ দেবো। সঙ্গে সঙ্গে এটা কী হয়ে গেল? ভেক্টরে রূপান্তরিত হয়ে গেল। মানের কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি। কেন ঘটেনি? কারণ এগুলো সব একক ভেক্টর, এই যে উদাহরণটা দিয়েছি। আর ভেক্টরে কোনো বিন্দু লিখতে হলে মাঝখানে যোগ আকার দিতে হবে। তাহলে ওই বিন্দুটা, এটা ছিল কার্টেসিয়ান স্থানাঙ্ক, এটা হয়ে গেল তার ভেক্টর স্থানাঙ্ক। আরেকটা উদাহরণ দিই, মনে করো কোনো একটা বিন্দু রয়েছে 2, 3 আর 5, এটা হলো কার্টেসিয়ান স্থানাঙ্ক। তোমাকে বলেছে এর ভেক্টর স্থানাঙ্ক লেখো, তাহলে সঙ্গে সঙ্গে তুমি লিখবে আর ভেক্টর ইজ ইকুয়াল টু 2 হলো এক্স এর মান, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর রয়েছে আই ক্যাপ। 3 হলো ওয়াই এর মান, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর রয়েছে জে ক্যাপ। 5 রয়েছে হচ্ছে জেড এর মান, আর জেড অক্ষ বরাবর রয়েছে কে ক্যাপ। তাহলে ওইটা হলো বিন্দু, এইটা হলো ভেক্টর। তাহলে বিন্দু থেকে ভেক্টর কি করে লিখতে হয় বা ভেক্টর স্থানাঙ্ক কিভাবে লিখতে হয় সেটা তোমরা শিখলে। অনুরূপে কোনো এক জায়গায় ধরো দিয়ে দেওয়া রয়েছে আর ভেক্টর ইজ ইকুয়াল টু 7i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এটার থেকে যদি তোমাকে বিন্দু বের করতে বলে তাহলে তুমি সেই কার্টেসিয়ান বিন্দুটা কি করে লিখবে? 7 - 1 1। কীভাবে লিখবো? 7, -1, 1 ফার্স্ট ব্র্যাকেটে আটকে দেবো। তাহলে এইটা হলো ভেক্টর থেকে বিন্দু লেখা, বিন্দু থেকে ভেক্টর লেখা। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। এইবার এইগুলো শেখার পর যে জিনিসটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে মান বা পরম মান কী করে নির্ণয় করতে হয়। মান বা পরম মান মানে কি সেটা কি জানো? মান বা পরম মান মানে এই মূল বিন্দুর সাপেক্ষে যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় মান বা পরম মান। তাহলে এই যে একটা দূরত্ব আমি নিয়েছি, এই দূরত্ব কি কোনোদিন নেগেটিভ হতে পারে? পারে না। এই জন্য কিন্তু তোমাদের বলা হতো এই মড ফাংশন কোনোদিন নেগেটিভ হয় না। মড মানে আসলে এই দূরত্ব,
মড মানে আসলে ওই দূরত্বটা, এই জন্য মড ফাংশন কোনোদিন কিন্তু নেগেটিভ হয় না, যেটা তোমরা শিখে এসেছো। তাহলে এই মডটা আমরা কি করে নির্ণয় করব বা এই দূরত্বটা আমরা কি করে নির্ণয় করব সেটা একটু দেখি। খুব সহজ ভাষায় আমরা দেখব। ধরো কোনো এক জায়গায় আগে 2Dতে তোমাদের বোঝাই। 2Dতে এটা হলো আমাদের এক্স কোঅর্ডিনেট আর এটা হলো আমাদের ওয়াই কোঅর্ডিনেট। মনে করো এই জায়গা কোনো একটা বিন্দু রয়েছে, এই জায়গা কোনো একটা বিন্দু রয়েছে, বিন্দুটা হলো এক্স, ওয়াই। এবার এই বিন্দুটার দূরত্ব তোমাকে জিজ্ঞাসা করেছে, তাহলে এইটা হলো দূরত্ব। তাহলে আমি যদি যুক্ত করে দিই, এটা হলো এক্স আর এটা হলো ওয়াই, তাই জন্য এই বিন্দুটা এক্স, ওয়াই। তাহলে দূরত্ব এটা যদি ও হয়, ওপি মানে দূরত্ব, আর দূরত্ব মানে কি এই ত্রিভুজের অতিভুজ। তাহলে এই ত্রিভুজের অতিভুজ যদি হয়, তাহলে আমি বলতে পারি ওপি এর দৈর্ঘ্যটা বা মডটা সেটা মানে √, অতিভুজ মানে কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা লেখা যায়। তাহলে এটা 2 ডাইমেনশনে ছিল, যদি সেটা 3Dতে হয়ে যায়, অর্থাৎ যদি এই জায়গায় আমাদের একটা জেড কোঅর্ডিনেট বেড়ে যায়, তাহলে এই জায়গায় একটা জেড স্কোয়ার বেড়ে যাবে। তাহলে মডিউলাস মানে কি শিখলাম? মডিউলাস মানে হচ্ছে √x² প্লাস ওয়াই² প্লাস জেড²। মনে থাকবে তো এটা? যদি এই ভেক্টরটা দিয়ে তোমাকে বলে এর মড নির্ণয় করো, তুমি কিভাবে নির্ণয় করবে? এইটার মড কিভাবে নির্ণয় করবে? মড আর ইজুকাল টু এক্স এর মান কত রয়েছে 2, তাই 2 এর স্কোয়ার, প্লাস ওয়াই এর মান কত রয়েছে 3, তাই 3 এর স্কোয়ার, জেড এর মান কত রয়েছে 5, তাই 5 এর স্কোয়ার। এটা হিসাব করে যা আসবে সেটাই হলো ওর মডের মান, অত একক। যদি বলে এইটার মডিউলাস নির্ণয় করো, তাহলে এখান থেকে আর তার মড কিভাবে লিখবো? √7 এর স্কোয়ার প্লাস এই জায়গায় রয়েছে -1, -1 এর স্কোয়ার করলে পরে একই হয়, প্লাস এখানে রয়েছে 1 এর স্কোয়ার করলে কিন্তু 1 হয়। হিসাব করলে যা হবে সেটাই অ্যান্সার, ওটাই হলো মডিউলাস। তাহলে এখন পর্যন্ত আমরা কি কি শিখেছি? মান বা পরম মান জিনিসটা কি, সেটাকে মড আকারে লেখা হয়, সেটা কি করে নির্ণয় করতে হয়? কোনো একটা বিন্দু বলে দেওয়া থাকলে √x² প্লাস ওয়াই² প্লাস জেড², এটা হলো তার পরম মান বা মডিউলাস মান বের করা। মডিউলাস কখনো নেগেটিভ হয় না, কেন হয় না? কারণ ওটা একটা দূরত্বকে বোঝায়। তারপর আমরা একক ভেক্টর শিখেছি, যে কোনো ভেক্টরকে তার মান দিয়ে যদি ভাগ করে দিই তবেই সেটা একক ভেক্টর হয়ে যাবে। তারপর আমরা বলেছি যে এ যদি একটা একক ভেক্টর হয়, একে তার পরম মান দিয়ে ভাগ করলাম, এটা হলো একটা একক ভেক্টর, সেটাকে মাথায় ক্যাপ দ্বারা বোঝানো হয়, এ ক্যাপ। তারপরে শিখেছি এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর একটা নির্দিষ্ট একক ভেক্টর জে ক্যাপ, আর জেড অক্ষ বরাবর একটা নির্দিষ্ট একক ভেক্টর হলো কে ক্যাপ। তারপরে আমরা শিখেছি কোনো একটা বিন্দু কার্টেসিয়ান স্থানাঙ্কে যদি এক্স ওয়াই জেড থাকে, সেটা ভেক্টর স্থানাঙ্কে কি হবে? এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ, জেড কে ক্যাপ। কেন হবে? যদি কোনো বিন্দু বা কোনো স্কেলার সংখ্যার সঙ্গে একটা একক ভেক্টর গুণ করা হয়, তাহলে সেটা ভেক্টরে রূপান্তরিত হয়, কিন্তু তার মানের কোনো পরিবর্তন হয় না। সেই জন্য এক্স আই ক্যাপ, ওয়াই জে ক্যাপ আর জেড কে ক্যাপ আমরা লিখে দিলাম। ভেক্টর লিখতে হলে মাঝখানে যোগ করে লিখতে হয়, বিয়োগ থাকলে বিয়োগ করে লিখবো, যোগ থাকলে যোগ করে লিখবো। তারপর আমরা অন্য একটা বিন্দু দিয়েছি, সেই বিন্দুটাকে ভেক্টরে কি করে লিখতে হয় সেটা দেখিয়েছি। তারপর কোনো একটা ভেক্টরকে বিন্দু কিভাবে লিখতে হয় সেটা দেখিয়েছি। তারপর আমি বলেছি এই ভেক্টরের মডিউলাস কি করে বের করতে হয়, এটার মডিউলাস কি করে বের করতে হয়, সেই জিনিসগুলো দেখিয়েছি। এই জায়গা থেকে আমি মুছে দেবো উপরের জায়গাটা। এই একক ভেক্টর নিয়ে আমি আরেকটু আলোচনা করব। যদি বলা হয় এর অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করো, উদাহরণগুলো শুনবে কিন্তু এর থেকে কিন্তু একদম হুবহু সেম অঙ্ক তোমাদের বইতে থাকবে। এর অভিমুখে একটা একক ভেক্টর নির্ণয় করতে বলেছে তোমাকে, তাহলে আমি একটু মুছে দিই উপর দিয়ে, মুছে দিয়ে তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো আর ভেক্টরটা আমি লিখলাম, আর ভেক্টর কি বলেছে? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। বলেছে এর অভিমুখে একটা একক ভেক্টর লেখো। আমি তোমাদের কি শিখিয়েছি? একক ভেক্টর মানে ওই ভেক্টরকেই তার মান দিয়ে শুধু ভাগ করতে হবে, তাই তো? তাহলে আমাকে এই মানটাকে বের করতে হবে। সেই মানটা বের করা মানে কি? তার মডিউলাস বের করা। তাহলে মডিউলাস কি করে বের করতে হয়? আমি তো তোমাদের শিখিয়েছি, তোমরা তো পারবে এখন। মডিউলাস বের করতে হলে √2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার। 2 এর স্কোয়ার মানে 4, 3 এর স্কোয়ার মানে 9, 5 এর স্কোয়ার মানে 25। তাহলে কত হলো একটু যোগ করি, 9 আর 4 13, 3 হাতে থেকে আমাদের কত? 9 আর 4 13, 13 আর 5 হচ্ছে 18। 18 যদি হয় তাহলে হাতে থাকে 1, তাহলে এই জায়গা হলো 38। তাহলে √38, ওটাকে রুটের বাইরে বের করা যাচ্ছে না, তাই বের করবো না আমরা। তাহলে এখন যদি আমি বলি এর অভিমুখে একটা একক ভেক্টর, তার নাম দিলাম আমরা আর ক্যাপ। তার নাম কি দিলাম? আর ক্যাপ। তাহলে আর ক্যাপ মানে কি? আর ভেক্টর বাই মড আর ভেক্টর। আর ভেক্টর এই যে বইতে বলে দেওয়া আছে 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ। আর মড আর আমরা কিন্তু বের করেছি, সেটা হচ্ছে √38। তাহলে এই পুরো জিনিসটাই হলো আমাদের একক ভেক্টর। একক ভেক্টর এইভাবে বের করতে হয়।
ওকে, তাহলে ভিডিওটা পজ করে তোমরা এর অভিমুখে একটা একক ভেক্টর বের করো তো দেখি, নিজেরা বের করো এর অভিমুখে একক ভেক্টরটা কত হবে। দ্রুত বের করবে, আমি একটু সময় নিচ্ছি, তোমরা দ্রুত বের করবে, তারপর আমারটা দেখে মেলাবে যে তোমরা একক ভেক্টর সঠিক বের করতে পেরেছো কিনা। ততক্ষণ আমি বোর্ডটা একটু মুছে দিই এই জায়গাটা। এই ভেক্টরের অভিমুখে একক ভেক্টর আমি জিজ্ঞাসা করেছি, তাহলে ওইটা আগে লিখে নিই। r = 7i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। আচ্ছা একটা কথা বলি তার আগে, তোমাদের কিন্তু 4th সেমিস্টারে টোটালি রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে কী করে লিখতে হয় সেই জিনিসগুলো কিন্তু আমি শেখাবো। কোনো এক জায়গায় তুমি শুধু আই রেখে দিয়েছো, মাথায় ক্যাপ দাওনি, তুমি কিন্তু 0 পাবে। যে লিখেছো ও মাথায় ক্যাপ দাওনি, তাহলে কিন্তু 0 পাবে। যেমনভাবে লিখছি ক্যাপ দিতে হবে, কষ্ট হলেও তোমাকে দিতে হবে, নাহলে কিন্তু কোনো মার্ক তুমি পাবে না। তাহলে এইটা হলো আমাদের আর ভেক্টর, এর অভিমুখে একক ভেক্টর বের করতে চাই, তাই আমি প্রথম মড আর বের করে নিলাম। √7 স্কোয়ার 49, 1 স্কোয়ার 1, 1 স্কোয়ার 1, তাহলে দেখতে পাচ্ছি √51। তাহলে নিশ্চয়ই তোমরা সবাই একক ভেক্টর বের করে নিয়েছো। একক ভেক্টরের নাম ধরলাম আর ক্যাপ। আর ক্যাপ মানে কি আর বাই মড আর, সেটা লিখে নিলাম এই যে আর বাই মড আর হলো। আর মানে কত, আর মানে 7i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, আর মড আর মানে কত √51। শেষ, ওটাই হলো ওর অভিমুখে একক ভেক্টর। তাহলে একক ভেক্টর কি করে নির্ণয় করতে হয় সেটা নিশ্চয়ই তোমরা বুঝেছো। এইভাবে কিন্তু একক ভেক্টর বের করে নেবে। তাহলে আমি তোমাদের শেখালাম একক ভেক্টর কি করে বের করতে হয়, টোটাল জিনিসটা পরপর করে শিখিয়েছি। এরপরে যে জিনিসটা আছে সেটা এবার তোমাদের আমি শেখাবো। তার আগে বোর্ডটা আমি একটু মুছে নিই। তোমরা যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবে। তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও এই যে দিয়ে দিয়েছি আমি তোমাদের। পর্যন্ত যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছো আমি মনে হয় প্রত্যেকেই কিন্তু অ্যান্সার দিয়েছি, কেউ কিন্তু বিফলে যাওনি, প্রত্যেকের অ্যান্সার আমি দিয়েছি। যদি আমার সেই সমস্ত স্টুডেন্ট এখন ভিডিও দেখে থাকো তাহলে কিন্তু তারা জানো যে আমি প্রত্যেকের সঙ্গে কিন্তু কমিউনিকেট করার চেষ্টা করি, প্রত্যেকের প্রশ্নের উত্তর কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি। ওকে, তাহলে এগিয়ে যাই সামনে। তোমাদের আমি যেটা শেখাবো সেটা হলো ভেক্টরের কিছু যোগ বিয়োগের নিয়ম আছে। কি সেটা? ধরো একটা ত্রিভুজ রয়েছে, বুঝবে কিন্তু আর দেখবে। এই একটা ত্রিভুজ রয়েছে, এটা হলো এ বিন্দু, বি বিন্দু আর সি বিন্দু। আমি একটা ভেক্টর বললাম যে ভেক্টরটা এ থেকে বি এর দিকে কাজ করছে। ওকে, আরেকটা ভেক্টর বললাম যেটা বি থেকে সি এর সঙ্গে কাজ করছে। আরেকটা ভেক্টর বললাম যেটা সি থেকে এর দিকে কাজ করছে। মন দিয়ে শুনবে। তাহলে ভাবো তো, এই জায়গায় আমি 3টে পেন নিলাম, এইভাবে এইভাবে দেখো, এর অভিমুখও আছে, পেনের মুখও আছে, তাহলে দেখাতে সুবিধা হবে। এইটা এই দিকে ঠেলা মারছে, মনে করো একটা ফোর্স অ্যাপ্লাই করছে। এ আবার সেই ফোর্সটাকে সামনের দিকে ফোর্স অ্যাপ্লাই করছে। এ যদি সেই ফোর্সটাকে আবার এই দিকে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে ভাবো তো, জাস্ট ইমাজিন করো, এ ফোর্স অ্যাপ্লাই করলো এই দিকে, ও ফোর্স অ্যাপ্লাই করলো এই দিকে, ও আবার এই দিকে, তাহলে এই জিনিসটা দিনভর ঘুরতে থাকবে না? যেমন তোমার ঘরে ফ্যান রয়েছে, ফ্যানের পাখাটাই ইমাজিন করো, এ এই দিকে দিল, সঙ্গে সঙ্গে দেখো এ এই জায়গাটা ফোর্স দিচ্ছে। এ যদি আবার এই দিকে ফোর্স দেয়, তাহলে এইভাবে রোটেট হতে থাকবে না জিনিসটা? একটা ঘূর্ণনের সৃষ্টি হবে। সেই ঘূর্ণনটাকে থামানোর জন্য যদি আমাদের এই তীরটা এই দিকে দেওয়া হয়, অর্থাৎ এ এই দিকে যে ফোর্স অ্যাপ্লাই করছে, এ এই দিকে করছে, ওই দুজনকে এ বাধা দিয়ে দিচ্ছে, তাহলে আমি বলতে পারি কোনো একটা ত্রিভুজের দুটো বাহু বরাবর যদি কোনো ভেক্টর ক্রিয়া করে, তাহলে তৃতীয় বাহু ওই দুটো ভেক্টরের সঙ্গে সমান হবে এবং বিপরীতমুখী হবে। সেটাকেই বলা হয় ভেক্টরের যোগ। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর হলে আমি বলতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজুগাল টু হলো সি ভেক্টর। অবশ্যই কিন্তু এ ভেক্টর যেদিকে ক্রিয়া করছে বি ভেক্টর সেদিকেই ক্রিয়া করতে হবে, আর সি ভেক্টর কিন্তু তার বিপরীত দিকে ক্রিয়া করতে হবে। পরিষ্কার কথাটা? এ ভেক্টর যেদিকে ক্রিয়া করছে বি ভেক্টর সেদিকেই যদি ক্রিয়া করে, সি ভেক্টর তার বিপরীতমুখী হবে। তাহলে ত্রিভুজ সূত্র হলো এটা ভেক্টরের আরেকটা সামান্তরিক সূত্র আছে। সেই সূত্রটা কি? সেটা আসলে ত্রিভুজ সূত্রেরই একটা অনুরূপ। কেমন? কোনো একটা সামান্তরিকের করসপন্ডিং দুটো বাহু যদি দুটো ভেক্টরের সম্মুখীন হয়, অর্থাৎ এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা মনে করো সি, আর এটা মনে করো ডি, এই বরাবর এ ভেক্টর ক্রিয়া করছে, এই বরাবর বি ভেক্টর ক্রিয়া করছে, তাহলে এই দুইজনের যোগফল সেটাকে বলা হয় লব্ধি ভেক্টর। সেটা কোন দিকে ক্রিয়া করবে? সেটা তার কর্ণ বরাবর ক্রিয়া করবে। এখন প্রশ্ন হতে পারে, স্যার কর্ণ বরাবর কেন হবে? তার যুক্তি আমি বুঝিয়ে দেওয়ার জন্য আসি। তো দেখো, এই জায়গায় যেটা রয়েছে, আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান এবং সমান্তরাল। তাহলে এই ভেক্টরটা যেমন, এই ভেক্টরটাও হুবহু সেই রকমই হতে হবে। এবার যদি আমরা ইমাজিন করি যে এই উপরের পাটখানা নেই, ইমাজিন করো, তাহলে এটা কেমন কনভার্ট হয়ে গেছে? একটা ত্রিভুজে কনভার্ট হয়ে গেছে না? এই যে এই বরাবর ক্রিয়া করছে, এই বরাবর ক্রিয়া করছে, এইটা তার বিপরীতমুখী রয়েছে।
তাহলে সেই কথাটাই তো প্রথমে বলা হয়েছিল যে একটা সামান্তরিকের যদি সমান্তরাল বাহু সামান্তরিকের সংযুক্ত দুটো বাহু দুটো ভেক্টরের সম্মুখীন হয় তাহলে তাদের যোগফল তার কর্ণ বরাবর ক্রিয়া করবে। মনে রাখতে হবে কিন্তু এটা। ওকে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমি বললাম, সামান্তরিকের ক্ষেত্রে বললাম। এবার এটা কাজে কোথায় লাগে সেটা একটু দেখবো আমরা। যেটা শিখতে হবে সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টরটা একটু দেখে নেবে। অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর জিনিসটা কি? অবস্থান ভেক্টর মানে সর্বদা মূল বিন্দুর সাপেক্ষে তার অবস্থান কোথায়। আমি যদি বলি এ একটা বিন্দু, এই বিন্দুটার অবস্থান ভেক্টর হলো এ, তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে মাথায় ভেবে নিতে হবে কোনো এক জায়গায় অরিজিন আছে, অরিজিন থেকে এইটুকু হলো এ। আমি যদি বলি কোনো একটা বিন্দু রয়েছে বি, বি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে মূল বিন্দু থেকে এইটুকু সেটা হলো বি। তাহলে অবস্থান ভেক্টর মানে কি? সেটা হলো অরিজিনের সাপেক্ষে ও কোথায় আছে, কোন দিকে আছে, মান কত সেটা বোঝায়। অবস্থান ভেক্টর মানে মূল বিন্দুর সাপেক্ষে বিচার। এখন আমি তোমাকে জিজ্ঞাসা করলাম যে এ বি ভেক্টর এটা কি জিনিস, তাহলে আমরা সেটা বুঝবো এ বি ভেক্টর মানে কি। ধরো আমরা এই জায়গায় যে চিত্রটা এঁকেছি সেই চিত্র অনুযায়ী যদি আমরা বোঝার চেষ্টা করি, এ বি বের করতে চাইছি আমরা, এ বি তার মানে এ থেকে বি এর দিকে বের করতে চাইছি। ভালো করে বুঝবে, এ থেকে বি এর দিকে। এ বি মানে কি? এ থেকে বি এর দিকে। এই দিকে তীর চিহ্ন দিলে কিন্তু হবে না। তাহলে দেখো তো এই জায়গায় একটা ত্রিভুজ গঠন হয়েছে কি? এই ত্রিভুজের এই বাহুটা এই দিকে ক্রিয়া করছে, এই বাহুটা এই দিকে ক্রিয়া করছে, আর এইটা তার বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে একটু আগে আমি তো তোমাদের শিখিয়েছি ভেক্টরের ত্রিভুজ সূত্র। সেখানে কি শিখিয়েছিলাম? দুটো বাহু যদি সমমুখী হয় তৃতীয় বাহু তার বিপরীত দিকে ক্রিয়া করতে হবে এবং সমান হবে। তাহলে আমি বলতে পারি এইটার যোগফল আর এইটার যোগফল মানেই হলো এটা। তাহলে সেই ভাষাটাই আমরা লিখছি, এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর। বলতে পারি এটা, এই যে এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর, বলতে পারি এই কথাটা। তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি এ বি ভেক্টর ইজ ইকুয়াল টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। অথবা আমরা এটাকে অন্যভাবে লিখতে পারি কি, এই যে বি ভেক্টর, বি ভেক্টর মানে কি? বি ভেক্টর মানেই তো ও বি। আর এ ভেক্টর মানে কি? এ ভেক্টর মানেই তো ও এ। তাহলে সহজ ভাষায় আমরা কি বলতে পারি, এ বি যদি একটা ভেক্টর হয় তার মান বের করতে হলে এ বি, দেখো এই জায়গায় বি মাইনাস এ, বি মাইনাস এ, এ বি হলে বি মাইনাস এ, দ্বিতীয়টা মাইনাস প্রথমটা বা শেষেরটা মাইনাস প্রথমটা। আমি যদি সিডি ভেক্টর লিখি তাহলে সেটাকে লিখবো ওডি ভেক্টর মাইনাস ওসি ভেক্টর, অথবা ডি ভেক্টর মাইনাস সি ভেক্টর। যদি আমি ই এফ লিখি তাহলে পরেরটা আগে লিখতে হবে, কিন্তু এটা যেন মনে থাকে যে এফ ভেক্টর মাইনাস ই ভেক্টর, বা কীভাবে লিখবো ও এফ মাইনাস ওই, মনে থাকবে এটা। তাহলে এটা হলো অবস্থান ভেক্টর বা কোনো একটা ভেক্টর কি করে লিখতে হয় সেই জিনিসটা আমি বোঝালাম। একটা উদাহরণ দিই, ধরো কোনো এক জায়গায় বলে দেওয়া আছে এ বিন্দু তার অবস্থান ভেক্টর বলে দেওয়া আছে, মনে করো 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, এটা বলেই দেওয়া আছে। এই জায়গায় লিখি এ বিন্দু তার অবস্থান ভেক্টর বলে দেওয়া আছে কি 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ, 5k ক্যাপ হতো এটা, k ক্যাপ, ওকে 5k ক্যাপ। তাহলে এখন বি বিন্দু তার অবস্থান ভেক্টর বলে দেওয়া আছে আমাদের কি, নাকি 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, এটা বলে দেওয়া আছে। এখন তোমাকে জিজ্ঞাসা করেছে এ বি ভেক্টরটা নির্ণয় করো। এ বি ভেক্টর, এ বি ভেক্টর মানে আমি কি শিখেছি, শেষের থেকে প্রথমটা বিয়োগ করতে হবে। তাহলে এই জায়গায় লিখবো কি বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। বি ভেক্টর কত রয়েছে এখানে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, তার থেকে বিয়োগ করব কোনটা, এ ভেক্টর, সেটা কত রয়েছে 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ আর রয়েছে প্লাস 5k ক্যাপ। নিশ্চয়ই আমরা যোগ বিয়োগ শিখেছি ছোটোবেলায়, সমজাতীয় রাশির সঙ্গে যোগ বিয়োগ করতে হবে। তাহলে দেখো এবার এই জায়গা রয়েছে 3i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, মাইনাসটা যদি ভিতরে গুণ করে দিই মাইনাস 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ হলো। তাহলে এখন যদি আমরা যোগ বিয়োগ করি 3i ক্যাপ মাইনাস 2i ক্যাপ সেটা হয় শুধুমাত্র i ক্যাপ, মাইনাস j ক্যাপ প্লাস 3j ক্যাপ সেটা হয় 2j ক্যাপ, তারপরে রয়েছে কি, তারপরে রয়েছে k ক্যাপ আর এই জায়গা রয়েছে মাইনাস 5k ক্যাপ, তাহলে হয় কত মাইনাস 4k ক্যাপ। তাহলে এইটা হলো এ বি ভেক্টর। যদি আমাকে বলতো বি এ ভেক্টরটা বের করো, বি এ ভেক্টরটা বের করো, তাহলে আমরা কি করতাম সেই ক্ষেত্রে, বি এ ভেক্টর মানে হচ্ছে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, এই যে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর,
তাহলে এই জায়গাও লিখতাম এ ভেক্টর মাইনাস বি ভেক্টর। তাহলে বি এ মানে কি এর উল্টোটা। তাহলে কোনো সময় মনে রাখতে হবে বি এ ভেক্টর, সেটা যদি আমি এই জায়গাটা মাইনাস গুণ করতাম তাহলে এইটা হতো তো অবশ্যই। এইটা মানে কি, এইটা মানে কি, এইটা মানেই তো এবি ভেক্টর। তাহলে আমি বলতে পারি যে ভেক্টরের যদি কোনো একটা বি এ ভেক্টর হয় তাহলে তার উল্টো দিকে যেতে হলে সামনে একটা নেগেটিভ আসবে। অর্থাৎ কোনো এক জায়গায় সি এ ভেক্টর তুমি লিখেছো, এটাকে যদি ঘুরিয়ে লিখতে হয় তাহলে মাইনাস এসি ভেক্টর তোমাকে লিখতে হবে, এটা যেন মনে থাকে। তাহলে ভেক্টর কিভাবে আমার বের করতে হয় এবি ভেক্টর আমি একটা উদাহরণ দিয়েও বোঝানোর চেষ্টা করেছি। যখন অঙ্ক করাবো আরও সুন্দরভাবে তোমরা বুঝবে, বইতে আরও অঙ্ক রয়েছে সেগুলোও দেখবে। এই যে থিওরি ভিডিওটা রয়েছে, থিওরি ভিডিওটা আমি আজকে মোটামুটি আপলোড করব এবং থিওরি ভিডিওর পরপরই তোমরা অঙ্কের ক্লাসটা পাবে। কারণ এই থিওরি ভিডিও নিয়েই আমি একটা ভিডিও বানাতে চাইছি, এর সঙ্গে অঙ্ক আর গোলাতে চাইছি না। ওটা আলাদা থাকুক আর অঙ্কের সেশনটা আলাদা থাকুক। এটা আপলোড হয়ে যাওয়ার পরপরই তোমরা অঙ্কের ক্লাসটাও পেয়ে যাবে। ওকে, তাহলে চলো সামনের দিকে এগোই। এবার দেখো এরপর যেটা আমাদের জানতে হবে সেটা হলো সমান্তরাল ভেক্টর। সমান্তরাল ভেক্টর, এই সমান্তরাল ভেক্টর জিনিসটা কি আমি একটু বোঝানোর চেষ্টা করি। সমান্তরাল ভেক্টর মানে হলো, ধরো কোনো একটা সংখ্যা দিয়েই তোমাকে বোঝাই, তাহলে তুমি খুব সহজে বুঝতে পারবে। আমি লিখেছি 5, আর এই জায়গায় রয়েছে 10, এই জায়গায় রয়েছে 15, এই জায়গায় রয়েছে 20। তাহলে তোমাদের দেখে মনে হচ্ছে না এটা একই সমান্তরালে এগোচ্ছে? দেখো তো এই জায়গায় লেখা যায় কি 10 মানে হলো 2 গুণ 5, 15 মানে কি লেখা যায় 3 গুণ 5, আর এই জায়গায় 20 মানে কি লেখা যায় 4 গুণ 5। তাহলে সহজে বলতে পারি 5-এর সমান্তরালে থাকতে হলে 5কে কিছু একটা সংখ্যা দিয়ে গুণ করলে তবে ওটা পাওয়া যাবে। আরেকটু সহজ করে বলি, ধরো এ ভেক্টর রয়েছে আর বি ভেক্টর রয়েছে। বি ভেক্টর যদি এ ভেক্টরের সমান্তরাল হয় তাহলে বি ভেক্টর ইজ ইকুয়াল টু কোনো একটা সংখ্যা গুণ এ ভেক্টর, এটা লেখা যাবে অবশ্যই, লেখা যেতেই হবে। কারণ এই একটা ভেক্টর রয়েছে এটা হলো এ ভেক্টর, আর এইভাবেই একটা ভেক্টর রয়েছে সেটা হলো বি ভেক্টর। যদি এটা এর সঙ্গে সমান্তরাল থাকতে হয় তাহলে দ্বিতীয় ভেক্টর ইজ ইকুয়াল টু কিছু গুণ প্রথম ভেক্টর অবশ্যই লেখা যাবে। কেমন উদাহরণ দিই, এ ভেক্টর ইজ ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস 5k ক্যাপ রয়েছে। তাহলে বি ভেক্টর ইজ ইকুয়াল টু 4i ক্যাপ প্লাস 6j ক্যাপ মাইনাস 10k ক্যাপ যদি থাকে তাহলে দেখো তো একদম খুব সহজভাবেই বলা যাচ্ছে বি ভেক্টর যেটা রয়েছে না, দেখো এটা দিয়ে ভাগ করলে কত পাওয়া যায় 2, এটা দিয়ে ভাগ করলে কত পাওয়া যায় 2, এটা দিয়ে ভাগ করলে কত পাওয়া যায় 2। তাহলে আমি বলতে পারি 2 গুণ এ ভেক্টর। বি ভেক্টর মানে 2 গুণ এ ভেক্টর। তাহলে এটাই হলো সমান্তরাল ভেক্টরের ধারণা, কি কোনো একটা ভেক্টর ইজ ইকুয়াল টু কিছু গুণ আরেকটা ভেক্টর যদি লেখা যায় তবে তারা সমান্তরাল ভেক্টর হবে। এইটাকে যদি একটু সহজ ভাষায় আমি তোমাদের বলি, যদি কোনো সময় দেখি যে ভাগ করে একই সংখ্যা পাওয়া যাচ্ছে তাহলে তারা সমান্তরাল হবে অবশ্যই। ভাগ করে যদি একই সংখ্যা পাওয়া যায় তাহলে তারা সমান্তরাল হবে। সেটা এই জায়গা থেকে খুব সহজেই তো বোঝা যাচ্ছে। কি বোঝা যাচ্ছে, বি ভেক্টর বাই এ ভেক্টর ইজ ইকুয়াল টু এম, মানে ভাগফলটা একটা নির্দিষ্ট ধ্রুবক হলো। ভাগ করে যদি একই সংখ্যা পাই আমরা তবে সেটা সমান্তরাল হবে। একটা উদাহরণ দিয়ে আমি বোঝাই যে এইখান থেকে কোন টাইপের অঙ্ক তোমাদের থাকতে পারে। একটা উদাহরণ আমি দিচ্ছি, এটা মুছে দিয়ে দেখো। আমি একটা উদাহরণ নিয়েছি, বলেছে এ ভেক্টর মানে এটা আর বি ভেক্টর মানে এটা। বলে দেওয়া আছে এই দুটো ভেক্টর যদি সমান্তরাল হয় তবে আমাদের পি এবং কিউ এর মান নির্ণয় করো। আমি এক্ষুনি তোমাদের কি শিখিয়েছি, যদি কোনো সময় কোনো ভেক্টর সমান্তরাল থাকে তাহলে তাদের ভাগফলগুলো কি হবে, সমান হবে। তাহলে আমি অবশ্যই লিখতে পারি কি p/2 ইজ ইকুয়াল টু -5/-3 ইজ ইকুয়াল টু 6/-q, এটা আমি বলতেই পারি তো। তাহলে সেই জায়গা থেকে আমি এই দুটো সংখ্যা যদি গ্রহণ করি p/2 ইজ ইকুয়াল টু মাইনাস মাইনাস কেটে গেলে 5/3, তাহলে p ইজ ইকুয়াল টু 2 এইদিকে গুণ করলে 5 দুগুণ 10/3, পির মান পেয়ে গেলাম 10/3। অনুরূপে যদি আমি এইটুকু সংখ্যা গ্রহণ করি তাহলে 5/3 ইজ ইকুয়াল টু 6/-q, কোনাকুনি গুণ করলে -q × 5 ইজ ইকুয়াল টু 318। তাহলে মাইনাস কিউটা ওইদিকে পাঠিয়ে দিই, কিউ ইজ ইকুয়াল টু -18/5, এই হয়ে গেল পি আর কিউর মান। তাহলে যদি কোনো সময় বলে দেওয়া থেকে এই দুটো ভেক্টর সমান্তরাল তাহলে পি আর কিউর মান বের করো, এম এর মান, এন এর মান, ল্যামডার মান বের করো, তাহলে তোমরা সঙ্গে সঙ্গে এরকম ভাগ করে দেবে, ভাগ করে দিয়ে তুলনা করবে, দেখবে মানগুলো বেরিয়ে যাবে। তাহলে সমান্তরাল যে ভেক্টর আছে তার থেকে এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের আসতে পারে। ওকে, তাহলে চলো এগিয়ে যাই সামনের দিকে। এবার মনে করো তোমাদের কোনো সময় বলে দেওয়া আছে এ একটা বিন্দু, এ বিন্দুর অবস্থান ভেক্টর এ। অবস্থান ভেক্টর মানে কি বলেছিলাম, মূল বিন্দুর সাপেক্ষে ও কোন দিকে আছে। আর এই জায়গায় একটা বিন্দু আছে মনে করো বি, এই বি বিন্দুর অবস্থান ভেক্টরটা হলো বি।
বলেছে এ বি যে রেখাংশটা আছে সেই রেখাংশটা আমি যুক্ত করলাম, এই যে এই রেখাংশের কোনো এক জায়গায় একটা বিন্দু আছে, সেই বিন্দুটার নাম হলো সি। এই সি বিন্দুটা এই দিকে কিছুটা অংশে বিভক্ত করেছে, ওই দিকে কিছুটা অংশে বিভক্ত করেছে, তার আনুপাতিক মান হলো m/n। এটা যদি হয় তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর আমরা কি করে নির্ণয় করব? দেখো, মনে রাখবে এম এই দিকে গুণ করব, এই দিকের সংখ্যা ওই দিকে গুণ করব, তাহলে আমি বলবো এম বি ভেক্টর প্লাস এন এই দিকে গুণ করব, গুণ করলে এন এ ভেক্টর, আর নিচে ওই দুটো সংখ্যার যোগফল, এটা আমরা বসিয়ে দেবো। এটা হলো সি বিন্দুর অবস্থান ভেক্টর। ক্লিয়ার কথাটা? একটা উদাহরণ দিই। এ একটা বিন্দু রয়েছে, এ বিন্দুর অবস্থান ভেক্টর 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বি একটা বিন্দু রয়েছে, বি বিন্দুর অবস্থান ভেক্টর বলে দেওয়া আছে 5i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। বলেছে এ বি রেখাংশের উপর একটা বিন্দু সি নির্ণয় করো। সি বিন্দুটা এ বি রেখাংশকে 3:2 অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। কি বললাম কথাটা? এই যে এ বিন্দু, এই যে বি বিন্দু, এ বি রেখাংশের উপর একটা বিন্দু সি নির্ণয় করতে বলেছে, যেটা ওকে 3:2 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে আমাদের সি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে বলেছে। সি বিন্দুর অবস্থান ভেক্টর লেখার জন্য আমরা লিখছি 3 এই দিকে গুণ করব, তাহলে লিখলাম 3b ভেক্টর প্লাস 2 এই দিকে গুণ করলাম 2a ভেক্টর বাই নিচে 3 যোগ 2। ক্লিয়ার কথাটা? তাহলে 3b এর সঙ্গে গুণ করব, 3b এর সঙ্গে গুণ করলে 3 × 5 = 15i মাইনাস 3j, আর এখানে রইল প্লাস 3 × 2 = 6k, আর 2 এর সঙ্গে গুণ করব প্লাস 2i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, সরি 2 যদি এদিকে গুণ করি 2 × 2 = 4 হবে, এটা আমি 2 লিখে ফেলেছিলাম। 2 এখানে গুণ করলে প্লাস 2k ক্যাপ, আর নিচে কত রয়েছে 3 আর 2 যোগ করলে হয় 5। তাহলে এই জায়গায় 15i ক্যাপ আর 4i ক্যাপ মোট হলো 19i ক্যাপ মাইনাস 3j ক্যাপ মাইনাস 2j ক্যাপ, তাহলে মাইনাস 5j ক্যাপ, 6k ক্যাপ প্লাস 2k ক্যাপ, তাহলে 8k ক্যাপ বাই নিচে কত রয়েছে 5। এটাই হলো আমাদের সি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে যদি তোমাদের কোনো সময় বলে দেওয়া থাকে অন্তর্বিভক্ত করেছে কোনো একটা রেখাংশকে কোনো একটা বিন্দু, তাহলে এই দিকের সংখ্যা ওই দিকে গুণ, ওই দিকের সংখ্যা এই দিকে গুণ, আর নিচে ওদের যোগফল বসিয়ে সেই বিন্দুর অবস্থান ভেক্টর বের করে দেবে। শব্দটা যদি অন্তর্বিভক্তের পরিবর্তে বহির্বিভক্ত বলে, কি বললাম কথাটা? বহির্বিভক্ত কথাটা যদি বলে, তাহলে আমরা কি করব? সেম ফর্মুলাটাই লিখব। সি বিন্দুর অবস্থান ভেক্টর সেম ফর্মুলা, এম বি ভেক্টর এন এ ভেক্টর বাই এম এন, শুধু মাঝখানে প্লাসের জায়গায় মাইনাস বসিয়ে দেবো। যদি বহির্বিভক্ত বলে তাহলে কি করব? সেম ফর্মুলা, এই যে এই 3 এই দিকে গুণ, 2 ওই দিকে গুণ, শুধু মাঝখানে মাইনাস বসবার কিচ্ছু না। তাহলে অন্তর্বিভক্ত বললে মাঝখানে প্লাস বসবে, বহির্বিভক্ত বললে মাঝখানে মাইনাস বসবে। এটা ছিল আমাদের কোনো একটা রেখাংশের কোনো একটা বিন্দু বের করার নিয়ম। ওকে, তাহলে আমরা এরপরে যে জিনিসটা শিখবো সেটা দেখাই তোমাদের। দেখো, এবার যেটা শিখবো সেটা হচ্ছে উপাংশ কি জিনিস। কি বললাম কথাটা? উপাংশ। এই উপাংশ জিনিসটা কি সেটা আমরা একটু দেখব। উপাংশ 2 রকমের হয়, একটা হচ্ছে স্কেলার উপাংশ আর একটা হচ্ছে ভেক্টর উপাংশ। ধরো আমি একটা আর ভেক্টর লিখলাম, আর ভেক্টরের মান 2i ক্যাপ প্লাস 5j ক্যাপ প্লাস 2k ক্যাপ, এটা আমি বললাম। তাহলে এই ভেক্টরটার উপাংশ মানে এক্স অক্ষ বরাবর মান কত, ওয়াই অক্ষ বরাবর মান কত, জেড অক্ষ বরাবর মান কত। তাহলে সেই জন্য আমি লিখছি স্কেলার উপাংশ, প্রথম আমি লিখে দেখাচ্ছি এক্স অক্ষ বরাবর আর ভেক্টর এর স্কেলার উপাংশ, এরকম করেই কিন্তু ভাষাটা লিখতে হবে, স্কেলার উপাংশ। সেই স্কেলার উপাংশটা কত? শুধুমাত্র এক্স অক্ষ বরাবর সংখ্যা কত রয়েছে 2। যদি -2 থাকতো তাহলে -2 লিখতাম, চিহ্ন সমেত লিখতে হবে, কিন্তু কোনো আই ক্যাপ জে ক্যাপ এই জিনিসটা লেখা যাবে না। ওয়াই অক্ষ বরাবর আর ভেক্টরের স্কেলার উপাংশ যদি বলে ওয়াই অক্ষ বরাবর কত রয়েছে 5। যদি এই জায়গায় আমি মাইনাস দিয়ে দিতাম তাহলে আমি কিন্তু এই জায়গায় -5 লিখতাম। ওকে, জেড অক্ষ বরাবর এর উপাংশ তাহলে কত রয়েছে 2, এইটা হলো স্কেলার উপাংশ। তাহলে এটা কি লিখেছি? এটা হচ্ছে স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ। যদি এই সেম প্রশ্নটাই আমাদের ভেক্টর উপাংশ বের করতে বলতো তাহলে আমরা কি করতাম? তাহলে এই জায়গায় হেডলাইন করি ভেক্টর উপাংশ, ভেক্টর
উপাংশ। ওকে, ভেক্টর উপাংশ কিভাবে করতাম দেখো, সেই সেম ভাবে এক্স অক্ষ বরাবর আর ভেক্টর এর শুধুমাত্র এই জায়গা ভাষাটা লিখব ভেক্টর উপাংশ। উপাংশ যদি কখনো ভেক্টর উপাংশ বলে তাহলে ওই স্কেলারটাকে শুধু আমাকে ভেক্টর কনভার্ট করতে হবে। আর আমি তোমাদের শিখিয়েছিলাম স্কেলারকে ভেক্টরে কনভার্ট করতে হলে তার সঙ্গে শুধু একক ভেক্টর গুণ করতে হয়। তাহলে এই জায়গাতে একক ভেক্টরগুলো বলেই দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর 2i ক্যাপ, একদম এইটুকু লিখে দেবো। যদি এই প্রশ্নটা ওয়াই অক্ষ বরাবর ভেক্টর উপাংশ বলতো তাহলে -5j ক্যাপ, -5j ক্যাপ। জেড অক্ষ বরাবর যদি বলতো জেড অক্ষ বরাবর তাহলে সেটা আমরা কত লিখতাম 2k ক্যাপ। তাহলে এইটা ছিল আমাদের ভেক্টর উপাংশ। ওকে, তাহলে আপাতত দৃষ্টিতে আমার যতটুকু মনে হলো আমি সেটুকু তোমাদের শেখালাম। স্কেলার উপাংশ কী জিনিস, শুধুমাত্র সংখ্যা। ভেক্টর উপাংশ কী জিনিস, শুধুমাত্র আমাদের সেই সংখ্যাটা লিখবো, তার সঙ্গে তার একক ভেক্টরটাও লিখবো, পুরো জিনিসটা লিখে দেবো, সেটাই হবে আমার ভেক্টর উপাংশ। দেখো তাহলে আমাদের যে জিনিসগুলো ছিল প্রথম চ্যাপ্টারে তার মোটামুটি একটা ধারণা আমি তোমাদের দেওয়ার চেষ্টা করেছি। এখানে এক্সট্রা একটা টপিকস আছে আমি দেখলাম, সেটা বলেছে দিক নির্ণয় করো। এই দিক নির্ণয়টা আমি তোমাদের শেখাচ্ছি না, তার কারণ তোমরা দেখো তোমাদের ভেক্টরের মধ্যে 3 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে দিক কোসাইন, ওই চ্যাপ্টারে গিয়ে এটা নিয়ে অনেক আলোচনা রয়েছে, সেই জন্য ওই চ্যাপ্টারটা এখানে আমি আলোচনা করতে চাইছি না। ওই চ্যাপ্টারে গিয়ে এই সমস্ত অঙ্ক করব। তোমাদের বইতেও যে সমস্ত দিক নির্ণয়ের অঙ্কগুলো থাকবে সেটা কিন্তু আমি এখানে করিয়ে দেবো না, সেটা দিক কোসাইন চ্যাপ্টারে গিয়ে আমি সব করিয়ে দেবো, তখন এগুলো অটোমেটিক তোমরা পারবে, কোনো চিন্তা করতে হবে না। ওকে, তাহলে আজকের যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আমি আপাতত এখানে শেষ করছি। খুব দ্রুত আমি তোমাদের অঙ্ক ক্লাস নিয়ে আসবো, এটা শুধু থিওরি থাকুক, থিওরিটা বারবার দেখবে, যদি কখনো অঙ্কে বেঁধে যায় তখন এই ক্লাসটা আবার দেখবে, রিপিট করবে। এই যেমন আজকে ভিডিওটা আমি তোমাদের আপলোড করে দিচ্ছি, এই ভিডিওটা কিন্তু তোমরা ম্যাক্সিমাম আজকে রাত বা কালকে সকালের মধ্যে ক্লিয়ার করে ফেলবে, কখনো কোনো কাজ কিন্তু ডিউ রাখবে না। যেমন তোমাদের আমি বলেছিলাম যদি কোনো কাজ ডিউ রাখা হয় সেই কাজ কিন্তু জীবনে সম্পূর্ণ হবে না। জীবনে সবসময় রানিং থাকার চেষ্টা করবে। একটা কথা আছে না, না রুকনা হয় না ভাগনা হয়, বাস চলতে রায় না হয়। জীবনে কোনো সময় যদি তুমি থেমে থাকো বা খুব দ্রুতও যদি তুমি ছুটতে থাকো একটা সময় পর ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তুমি যদি গুটি গুটি পায়ে হাঁটতে থাকো ঠিক তোমার গন্তব্যে তুমি পৌঁছে যাবেই। এই জন্য জীবনে থেমে থাকার দরকার নেই, দ্রুত গতিও দেওয়ার দরকার নেই, একটা নির্দিষ্ট ছন্দে এগোতে থাকো। ওকে, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমাদের পরের ভিডিওতে। এবং বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে দাও, সবাই আমাদের যে মহামুক্তি ব্যাচ আছে সেই ব্যাচে যুক্ত হয়ে যাও। তোমাদের যে সমস্ত গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে ভিডিওটা প্রয়োজনে শেয়ার করে দাও, বন্ধুদের বলো একবার ক্লাস করে দেখতে ক্লাসটা কেমন লাগছে, তোমরাও সেই মতামতটা কমেন্টে জানাও। পরবর্তী ক্লাস খুব দ্রুত পাবে। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।